আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রাম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেখা নাজনীন। প্রথমেই সংবাদ শিরোনাম। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে ঢাকায় অমর একুশে বইমেলা শুরু। বইমেলা হয়ে উঠুক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর 21 পদক পেলেন 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর। ফ্ল্যাট দুর্নীতিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ আদালতের। কর্ণফুলীতে পানির স্তর নিচে নেমে যাওয়ায় চট্টগ্রাম ওয়াসার উৎপাদন হ্রাস, নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ ওয়াসার। জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় আলোচনা শুরু আজ। ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে এটিকে ঐতিহাসিক হিসেবে দেখছে তেহরান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঢাকায় শুরু হয়েছে বাঙালির হৃদয়গ্রাহী উৎসব অমর একুশে বইমেলা। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এবছর সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য 7টি বিভাগে 8 জন লেখককে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্দিষ্ট মাস ধরে বইমেলা কেবল বাংলা একাডেমির প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলায় বইমেলা সারা বছর ধরে আয়োজন করা যেতে পারে। সরকার এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তারেক রহমান ভবিষ্যতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করা যেতে পারে কিনা তা পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে অমর একুশে বইমেলা কেবল একটি উৎসবই হবে না, বরং বই প্রেমী এবং সকলকে নিয়মিত বই পড়ায় আগ্রহী করে তুলবে। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা, জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটি বিশ্বাস করি বা মনে করি। বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। এজন্য আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায় নিজেদেরকে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার তার যাত্রা শুরু করেছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং এই মেলা হয়ে উঠুক শিক্ষা এবং সংস্কৃতি বিকাশের সূতিকাগার। বইমেলা কেন্দ্র করে বাংলা একাডেমি মাসব্যাপী আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ করে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা যে আয়োজন করে
এইসব উদ্যোগ নতুন প্রজন্মের সামনে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেয়। এভাবেই বইমেলা হয়ে উঠুক আমাদের সকলের মিলন মেলা, প্রাণের মেলা। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এজন্যই আমরা বলি সবার আগে বাংলাদেশ। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং প্রকাশক ও পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার অবশ্যই কাজ করবে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সঙ্গীত ব্যান্ড দলকে ২১শে পদক ২০২৬ প্রদান করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। বাংলা ভাষা ও সাহিত্য একদিন অবশ্যই বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে এমন প্রত্যাশাও করেন প্রধানমন্ত্রী। খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন। সচিবালয় থেকে হেঁটে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। বক্তব্যে প্রধানমন্ত্রী ২১শে পদক প্রবর্তনের ইতিহাস তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ২১শে পদক প্রবর্তন করেছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন ২১শে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে ৫২ ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। তারেক রহমান বলেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। জ্ঞানীগুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। ২১ আমাদের অবিনাশী চেতনা।
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খয়াম বক্তব্য দেন। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান। খুরশেদ আলম, বিটিভি নিউজ। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সারা দেশে 12 লাখ কৃষকের 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সরকার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর 25 ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা প্রায় 1,550 কোটি টাকা এই মওকুফের আওতাভুক্ত হবে। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। নান্দাইলে চাঁদাবাজি বন্ধ হয়েছে জানিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ইয়াসের খান চৌধুরী। গেল 17 বছরে কোনো গঠনমূলক কাজ হয়নি অভিযোগ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়গুলোর অবস্থা খুব ভালো নয়। বাংলাদেশ টেলিভিশনের মান উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহে বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র চালু করার পরিকল্পনা করছে সরকার। কোনো কাজ হয়নি, সেটা 17 বছরের কাজ আমাদের ঘাড়ে পড়েছে এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের খুব বাজে অবস্থা, কাজকর্ম হয়নি এবং বাজেটেরও সমস্যা আছে, দুর্নীতিগ্রস্ত, এগুলো সব আমরা করছি। আপনারা একটু খেয়াল রাখবেন, কোনো রকম চাঁদাবাজি, আমার নাম ভাঙিয়ে, আমার দল বা সরকারের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে আমাকে জানাতে হবে না। আপনারা সাথে সাথে থানায় যোগাযোগ করে, আমি ওসি সাহেব এবং আমাদের সার্কেল এসপি সাহেব এসেছিলেন, তাদের কাছে আমি নির্দেশনা দিয়েছি কোনো রকম কোনো চাঁদাবাজি এবং মাদক জিরো টলারেন্স নান্দাইল চলবে না। এটা যদি আমার কোনো নেতাকর্মী এটার সাথে জড়িত থাকেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে এবং এই বিষয়ে আমাকে অবহিত করার কোনো প্রয়োজন নাই। আইনানুগভাবে সেই ব্যবস্থা করবেন। বাংলাদেশ টেলিভিশনের আমি চেষ্টা করছি ময়মনসিংহে একটা কেন্দ্র করার জন্য এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করেছি, এটা উনি আমার কাছে প্ল্যান চেয়েছেন। তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় সফরে এলে স্থানীয় জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ইয়াসের খান চৌধুরী। এ সময় নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে নান্দাইলকে গড়ে তোলার কথা জানান প্রতিমন্ত্রী। এর আগে নান্দাইল ডাকবাংলোয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খান আকরামের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন। এ সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ বলেন, আগামী সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায়ে সই করে দেবেন। এ মামলায় 2023 সালের 30 নভেম্বর খান আকরাম সহ 7 আসামিকে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম খান। এদিকে 1971 সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে আপিল বিভাগের খালাসের রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, রায়ের কপি হাতে পাবার পর তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। খান আকরাম হোসেন তার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 3(2) স্মল এ, স্মল জি এন্ড স্মল এ, এই 3টে সেকশনে চার্জ গঠন করা হয়েছিল। এই অভিযোগগুলো তার বিরুদ্ধে প্রমাণ হয়েছিল। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে
আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নিই। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানকালীন কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৩টি অভিযোগে মানবতা বিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে আজ এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ হয়। এই সকল মামলাসহ জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের আরও ২টি মামলায় গ্রেফতার থাকা মোট ৯ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকীকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, আসামি ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ঢাকার গুলশান আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটের দখল বুঝে নেন। মামলার অভিযোগে বলা হয়, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সম্পত্তিটি হস্তান্তরযোগ্য ছিল না এটি জানা সত্ত্বেও টিউলিপ সিদ্দিকী তার আপন খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা সুবাদে এবং প্রধানমন্ত্রীর ভাগ্নি হিসেবে দলীয় প্রভাব ব্যবহার করেন। পাশাপাশি রাজুকের আইন উপদেষ্টা হওয়া সুবাদে সংস্থাটির আইন কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিংকে আম মোক্তার অনুমোদন এবং ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেন। এতে অবৈধ সুবিধা দেয়া নেয়ার মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি ফ্ল্যাটটি বিনামূল্যে গ্রহণ করেন বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়। কর্ণফুলীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় উৎপাদন কমে যায় চট্টগ্রাম ওয়াসার 4টি পানি শোধনাগার প্রকল্পে, যে কারণে নগরের কয়েকটি এলাকায় পানি ব্যবহারে রেশনিং করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। প্রতি বছর শুষ্ক মৌসুমে লবণাক্ততার কারণে নগরে পর্যাপ্ত পানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এই সমস্যা সমাধানে চট্টগ্রাম ওয়াসা নতুন প্রকল্প গ্রহণ করবে, যেখান থেকে 20 কোটি লিটার পানি উত্তোলনের টার্গেট চট্টগ্রাম ওয়াসার। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। শুষ্ক মৌসুমে চট্টগ্রাম ওয়াসার পানিতে লবণাক্ততার সমস্যা প্রায় 2 যুগ ধরে। হালদা নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি এবং কর্ণফুলীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় চট্টগ্রাম ওয়াসার 4টি পানি শোধনাগারে অন্তত 6 কোটি লিটার পানির উৎপাদন কমে যায়। বছর বছর এই সংকট বেড়ে চলেছে। এই বছর পবিত্র রমজান মাসে পর্যাপ্ত পানি পাচ্ছে না অনেক গ্রাহক। এতে সেহরি, ইফতার ও নামাজের সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে রোজাদারদের। যে কারণে চট্টগ্রাম ওয়াসা কয়েকটি এলাকায় পরিমিত পানি ব্যবহার করার আহ্বান জানিয়েছে গ্রাহকদের। পানির অপচয়টা যাতে কম করেন এবং ব্যবহারটা যাতে ওনারা পরিমিত রাখেন, সংরক্ষিত রাখেন। চট্টগ্রাম শহরে 4টা মড মেনটেন্যান্স অপারেশন ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আমরা 4টা মডের আওতায় আমাদের এলাকাগুলি বিভক্ত এবং 4টা মডের মাধ্যমে আমরা পানি সরবরাহ এবং বিতরণ এবং আমাদের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ কার্যকলাপগুলো পরিচালনা করা থাকি আর কি। বর্তমানে যেহেতু আমাদের এই যে হালদা নদীতে স্যালানিটির যে বিষয়টা এসেছে, এই জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় পানির স্বল্পতা হেতু আমাদেরকে রেশনিং করে পানিটা এখন বিতরণ করা লাগছে। লবণাক্ততা বৃদ্ধির কারণে জোয়ার ভাটা হিসাব করে দিনে 5 থেকে 6 ঘন্টা পানি উত্তোলন বন্ধ রাখে মদুনাঘাট ও মোহরা পানি শোধনাগারে। এছাড়া রাঙ্গুনিয়ার 2টি পানি শোধনাগারেও পানি উত্তোলন ব্যাহত হয় কর্ণফুলী নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায়। আমরা 46 কোটি লিটার পানি আমরা উত্তোলন করে থাকি। এখন এই 46 কোটি লিটার পানি আপনার লবণাক্ততার কারণে মোহরা এবং মদুনাঘাটে প্রায় 4 কোটি লিটার কম হয়, আর রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়া যে কর্ণফুলী পানি শোধনাগার সেখানে আপনার 2 কোটি লিটার মতো পানি কমে যায়। এবং কমে যায় এই কারণে, কারণ স্যালানিটির মাত্রা আমরা এবার সর্বোচ্চ পেয়েছি 2900 মিলিগ্রাম পার লিটার। তখন দেখা যায় 5 থেকে 6 ঘন্টা আমাদের পানি উত্তোলন নদী থেকে বন্ধ রাখতে হয়। তো এটা কখনো এটা সাধারণত 2বার জোয়ার যখন আসে ওই জোয়ারের সময় আপনার এই সমস্যাটা হয়। শুষ্ক মৌসুম এলেই চট্টগ্রাম ওয়াসার পানিতে লবণের মাত্রা বেড়ে যাওয়া
প্রায় 2 যুগের এই সমস্যা সমাধানে কর্ণফুলীর বোয়ালখালীর ভান্ডালজুরি পয়েন্ট থেকে আরও 20 কোটি লিটার পানি উত্তোলন ও পরিশোধনের নতুন প্রকল্পের পরিকল্পনা করছে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কর্ণফুলী নদীতে নিয়ে ওখানে আরও 20 কোটি লিটার পানি উৎপাদনের আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেটা ইআরডির মাধ্যমে আমরা ইআরডি পর্যন্ত প্রি-ডিবিপি যেটা বলে প্রি-ডিবিপি আমরা তৈরি করে ইআরডি পর্যন্ত পৌঁছাইছি এবং এটা ইআরডি থেকে ইডিসিএফ কোরিয়াকে দেওয়া হয়েছে। তো ইডিসিএফ কোরিয়া তারা সহসায় তারা আসবে, তারা এসে আমাদের একটা ফিজিবিলিটি স্টাডি করবে, করে প্রকল্প গ্রহণ করবে। তখন আশা করি আমরা এইটা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা বিকল্প আমরা একটা পরিকল্পনা করে রেখেছি আর কি। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামের শুষ্ক মৌসুমে পানির ঘাটতি পূরণের পাশাপাশি অতিরিক্ত লবণাক্ততা রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। সুইজারল্যান্ডের জেনেভায় আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনাকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এবারের আলোচনা এমন এক সময়ে হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন চুক্তিতে পৌঁছানো না গেলে ইরানের উপর হামলা চালানো হবে। এরই মধ্যে আরব সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয়েছে। তাছাড়া আরেকটি রণতরী ইউএসএস জেরাল্ড অব আর ফোর্ড বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের মার্কিন ঘাঁটিতে অবস্থান করছে, যা যে কোনো সময় ইরানের উপকূল দিয়ে রওনা হতে পারে। বর্তমান উত্তেজনা শুরু থেকে তেহরান বলছে যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত বছর পরমাণু চুক্তি নিয়ে 5 দফা আলোচনা হয়েছিল। তবে গত বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের কারণে সেই প্রক্রিয়া ভেস্তে যায়। আজ জেনেভায় বৈঠকে দুই বৈরী দেশ কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারে কিনা সেদিকে নজর সবারই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে টেস্ট অব দ্য ইউনিয়ন ভাষণে সম্ভাব্য হামলার পক্ষে অবস্থান তুলে ধরার কয়েক ঘন্টার মধ্যেই বুধবার ইরান সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ট্রেজারি অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল ওএফএসি 30 জনের বেশি ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ ইরানি পেট্রোলিয়াম বিক্রি এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রচলিত অস্ত্র উৎপাদনে সহায়তার অভিযোগ আনা হয়েছে। ট্রেজারি জানায় ওএফএসি এমন একাধিক নেটওয়ার্ককেও লক্ষ্যবস্তু করেছে যেগুলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিক্স মন্ত্রণালয়কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি সংগ্রহে সহায়তা করে। গাজায় ইসরায়েলের বর্বর ও নির্বিচার হামলা সত্ত্বেও দেশটির পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের ওপর জাতীয় হত্যার অভিযোগ থাকা সত্ত্বেও ভারত দেশটির পাশে পূর্ণ দৃঢ়তার সঙ্গে অবস্থান করছে। 2 দিনের সফরে বর্তমানে ইসরায়েলে আছেন ভারতের হিন্দুত্ববাদী বিজেপি দলীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সফরের প্রথম দিনে তিনি ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে ভাষণ দেন। ভাষণে তিনি ইসরায়েলের প্রতি ভারতের স্থায়ী সমর্থনের কথা জোর দিয়ে উল্লেখ করেন। সে সময় তাকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়। ভারত ও ইসরায়েল বিশ্বস্ত অংশীদার এবং দুই দেশ বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখে বলেও উল্লেখ করেন মোদী। নিজেদের মধ্যকার সম্পর্ককে মোদী বাণিজ্য ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলেও বর্ণনা করেন। এদিকে নিউ ইয়র্ক ভিত্তিক স্বাধীন সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে বুধবার তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে 2025 সালে বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড 129 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। এই নিহতের সংখ্যার 2/3 ঘটেছে ইসরায়েলের হামলার কারণে। সংগঠনটি বলছে, টানা দ্বিতীয় বছরের মতো 2025 সালে বিশ্বজুড়ে সংবাদকর্মীদের প্রাণহানির রেকর্ড হয়েছে। একইভাবে 2024 সালের মতো 2025 সালেও 2/3 সাংবাদিকের প্রাণহানির জন্য ইসরায়েলি দায়ী।
উত্তর পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় প্রায় ৬৫ লাখ মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে রয়েছে এমন তথ্য উঠে এসেছে দেশটির সরকার এবং জাতিসংঘের একাধিক সংস্থার প্রতিবেদনে। তারা বলছে, খরা, সংঘাত এবং বিশ্বব্যাপী সাহায্য হ্রাস সোমালিয়ায় মানবিক সংকট আরও তীব্র করে তুলেছে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন শীর্ষক প্রতিবেদনে বলা হয়, আগামী মার্চ মাসের শেষ নাগাদ সোমালিয়ার ৬৫ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সংকট বা খাদ্য নিরাপত্তাহীনতার আরও খারাপ স্তরের মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ সালে ৫ বছরের কম বয়সী অন্তত ১০,৮৪,০০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে প্রায় ৫ লাখ শিশু গুরুতর অপুষ্টিতে ভুগবে। সাম্প্রতিক সময়ে গড় বৃষ্টিপাতের চেয়ে অনেক কম বৃষ্টিপাত সোমালিয়ায় খরার পরিস্থিতিকে আরও তীব্র করেছে, আর এই কারণে ফসল ফলানো আরও কঠিন হয়ে পড়েছে। গবাদি পশু কমছে, খাদ্যের দাম বাড়ছে এবং অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। সোমালিয়ার দায়িত্বে থাকা জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জর্জ কনওয়ে পানির দাম বৃদ্ধি, খাদ্য সরবরাহ সীমিত হওয়া, গবাদি পশুর মৃত্যু এবং মানবিক তহবিলের অপ্রতুলতার কথা উল্লেখ করে বলেন, আগামী মাসগুলোতে জরুরি জীবন রক্ষাকারী সহায়তা অপরিহার্য। তিনি জানান, এপ্রিল থেকে জুন অর্থাৎ প্রকৃত বর্ষাকালেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সুতরাং দেশটিতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। মিয়ানমারের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৯ জন। দেশটির আরাকান ও সাগাইং অঞ্চলে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম। গতকাল ডেমোক্রেটিক ভয়েস অব বার্মা জানায়, আরাকান প্রদেশের পোনাগিউন টাউনশিপের ইয়ঙ্গু গ্রামে মঙ্গলবার বিমান হামলায় নারী ও শিশুসহ ১৭ জন বেসামরিক মানুষ নিহত হন, আহত হন আরও ১৪ জন। অন্যদিকে উত্তর পশ্চিমাঞ্চলের সাগাইং অঞ্চলে পৃথক এক হামলায় আরও ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ শিশু রয়েছে, আহত হয়েছে আরও ৫ জন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচি ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর সংঘাত তীব্র হয়েছে। অভ্যুত্থানের পর দেশটি ৪ বছরেরও বেশি সময় জরুরি অবস্থার অধীনে ছিল। গত বছরের জুলাইয়ে দেশটিতে জরুরি অবস্থা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। পরে গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ জানুয়ারির মধ্যে ৩ ধাপে নির্বাচনও অনুষ্ঠিত হয়। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, অভ্যুত্থানের পর থেকে সামরিক জান্তা ও বিরোধী গোষ্ঠীগুলোর সংঘাতে ৬,০০০-এরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ পূর্ব ব্রাজিলের মিনাস জেরাইস অঙ্গরাজ্যে সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। বন্যার পানিতে বাড়িঘর ও জনপদ কাদা ও ধ্বংসাবশেষে ঢেকে যাওয়ার পর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। অঙ্গরাজ্যটির ফায়ার ডিপার্টমেন্ট বুধবার হালনাগাদ এই সংখ্যা প্রকাশ করে জানায়, এখনও প্রায় ২১ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ৪০ জন জুইজ দে ফোরা শহরের বাসিন্দা আর বাকি ৬ জন উবা শহরের। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিখোঁজ বাসিন্দাদের খোঁজে এখনও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন এবং মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৫,৫৯৭.১৪, যা গতকালের চেয়ে শতকরা ০.৮২ বেশি। এছাড়া সিএসসি ৩০-এর মূল্যসূচক দাঁড়ায় ১৪,১৯২.৫৫, যা গতকালের চেয়ে শতকরা ০.৪৬ বেশি। আজ ২০৪টি কোম্পানির ৫৪,৮৯,৪৯৫টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ১৯,৫৪,৯৮,০০০ টাকারও বেশি। এর মধ্যে ১২৪টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ৫৩টির কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর।
আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122.30 টাকা, সিঙ্গাপুর ডলার 96.82 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 87.13 টাকা, কানাডিয়ান ডলার 89.44 টাকা, হংকং ডলার 15.46 টাকা, ইউরো 144.47 টাকা, ব্রিটিশ পাউন্ড 165.87 টাকা, সৌদি রিয়াল 32.23 টাকা, কাতার রিয়াল 33.15 টাকা, ইউএই দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 395.75 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 31.09 টাকা, থাই বাত 3.88 টাকা, ভারতীয় রুপি 1.34 টাকা, চীনা ইউয়ান 17.84 টাকা। এবার জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 16 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 55 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 4টা 12 মিনিটে, ভাটা সকাল 10টা 11 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4টা 17 মিনিটে এবং ভাটা রাত 10টা 34 মিনিটে। এবার সাহারি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সাহারির শেষ সময় ভোর 4টা 59 মিনিট এবং